চাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার। ইব্রাহিম হোসেন রনি ভিপি, সাইদ বিন হাবিব জিএস নির্বাচিত। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ। ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সই করবে না বাম জোট, বিবেচনায় এনসিপি। অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের প্রত্যয় সরকারের। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ করা হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ। সকাল 10টায় পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জানান ছাত্র শিবিরের ইব্রাহিম হোসেন রনি। একই প্যানেল থেকে জিএস হয়েছেন সাইদ বিন হাবিব, আর ছাত্রদল থেকে এজিএস হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। আর ভোর 5টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। রিপোর্টটি আমরা পরবর্তীতে দেখব। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। গণনার আনুষ্ঠানিকতা শেষ হলো এবং 5টা 22 নাগাদ আমরা দেখেছি যে ফলাফল সম্পূর্ণরূপে ঘোষণা করা শেষ হয় এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই ফলাফল পেয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আসলে তাদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং যেহেতু আগে থেকেই শিক্ষার্থীরা যেহেতু প্রতিটি হলে ঘোষণা হয়ে যাচ্ছিল ফলগুলো প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, সে আগে থেকেই কিন্তু তারা আসলে আঁচ করে ফেলছিলেন, হিসাব করে রেখেছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তারা আগে থেকেই জানতে পেরেছিলেন। তাই উচ্ছ্বাসটাও কিন্তু আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে হয়ে গেছে। তাই আনুষ্ঠানিক ফলটা হাতে পেয়ে যারা আসলে নতুন ভিপি, জিএস, এজিএস পদে জয়ী হয়েছেন এবং অন্যান্য প্যানেলে যারা জয়ী হয়েছেন তারা তাদের প্রত্যয় ব্যক্ত করেন, শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং সবাইকে নিয়ে শিক্ষার পরিবেশ এবং শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস তৈরির আশ্বাস দিয়ে এবং সবাইকে নিয়ে কাজ করার কথা বলে কিন্তু তারা আসলে তাদের বক্তব্য দেন এবং তারা সবার কাছে আসলে এই ব্যাপারে সাহায্য চান এবং তারপরে কিন্তু তারা কিন্তু যার এখন হলের দিকে বা যে যার আসলে আবাসনের যে জায়গা ছিল সেখানে কিন্তু তারা গিয়েছেন এবং হলে যখন আমরা ছিলাম, অর্থাৎ যেই কেন্দ্রে আসলে হয়েছে যাকে আসলে যারা যেই হলে আমরা আসলে ছিলাম সেখানে যখন ফলাফল ঘোষণা করা হলো, সেই ফলাফল ঘোষণার আগে থেকেই যেমনটা আমি বলছিলাম যে সব শিক্ষার্থীরা কিন্তু তারা আগে থেকেই জানতেন এবং আমরা শিক্ষার্থীদের মধ্যে এখনও কিন্তু সেই আলোচনা কে জিতেছে, কিভাবে জিতলো, এই ধরনের আলোচনা কিন্তু টুকটাক তাদের মধ্যে এখনও রয়েছে যারা আসলে এখনও বাইরে অবস্থান করছেন। তবে প্রত্যেকেই আসলে শ্রান্ত আসলে যেহেতু সারা রাত তারা এই ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করেছেন। যদি আমি বলি প্রায় 12 থেকে 12.5 ঘন্টা সময় লেগেছে তাদের এই ফলাফলের জন্য, তারা আসলে অপেক্ষা করেছেন এই দীর্ঘ সময়। যদিও আসলে বারবার করে বলা হচ্ছিল যে দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এবং সূর্যোদয়ের কিছুটা আগেই আসলে ফলাফল ঘোষণা করা হয়েছে এমনটাই কিন্তু বলা যায়। তবে আমরা দেখেছি যে মাঝখানে রাতে কিন্তু একটু ফলাফলের নির্বাচনের ভোট গণনা নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে উপাচার্য কিন্তু 1.5 ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে এসছে এবং সেই ধরনের কিছু অল্প বিস্তর ঝামেলা হয়েছে। এর বাইরে কিন্তু তেমন কোনো কিছু কিন্তু ঘটেনি।
এই খুবই স্বাভাবিকভাবেই বলা যায় যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং এর আগে একটি পর্যায়ে ক্যাম্পাসের বাইরে একটি অংশে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন জড়ো হয়েছিলেন, সেখানেও কোনো ধরনের সহিংসতা বা এরকম কোনো তথ্য আমরা কিন্তু পাইনি। সেখানে জড়ো হয়েছিলেন, পরবর্তীতে সেটা তারা তাদের জায়গা ত্যাগ করেছেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ধীরে ধীরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে অবস্থান এবং প্রত্যেকের যেই জায়গা, সেখান থেকে তারা আসলে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। এবং আজকে যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে, সেই জায়গা থেকে গতকালকে শিক্ষার্থীরা টায়ার্ড অবস্থায় দেশে বাড়ি ফিরেছেন। মনে হয় না ক্যাম্পাসের সেই জমজমাট ভাব বা সাধারণ যে ক্যাম্পাসের চলাচল সেটা আসলে থাকবে। তো আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি আছেন আরেক প্রান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে তার কাছে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। তারিফ, আপনি কি জানেন? যেমন যখন উদিত হয় ঠিক তেমনি দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসুতে নতুন ভিপি, জিএস, এজিএস সহ তাদের যেই ২৬টি প্রতিনিধি সেটি আসলে পেয়েছেন। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনের পর দীর্ঘ প্রতীক্ষা আসলে এরপরেই গতকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল আমরা গত ১ ঘন্টা আগেই পেয়েছি। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট বিপুল ভোটে এবং পুরো প্যানেল নিয়ে বলা যায় যে নির্বাচনে জয়লাভ করে। এর মধ্যে মাত্র 2টি পদ তারা হারায়, বাকি 24টি পদ নিয়ে বিপুল ভোটে এবং তারা নির্বাচনে জয়লাভ করে। এর মধ্যে এজিএস হিসেবে নির্বাচিত হন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইবুর রহমান তৌফিক। এছাড়া সহ খেলাধুলা ও বিষয়ক সম্পাদকে আরেকজন প্রার্থী, প্রীতি নামে একজন প্রার্থী আসলে জয়লাভ করে। এছাড়া বাকি যতগুলো পদ রয়েছে 24টি পদেই ভিপি থেকে শুরু করে জিএস সহ অন্যান্য সকল পদেই আসলে ছাত্র শিবির তাদের জয়লাভ করে। এছাড়া আমরা দেখতে পেরেছি যে গতকাল থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে আসলে এই যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ গতকাল রাতেও আমরা টের পেয়েছি। একদম সারা রাত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষা করছিলেন আসলে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পাওয়ার জন্য, এবং তারা আসলে ফলাফল নিয়েই কিছুক্ষণ আগেই তারা ক্যাম্পাসের থেকে আসলে তাদের হলে বা যে যার ক্লাসরুমে আসলে ফিরে যায়। তো এই পুরো ক্যাম্পাসে আসলে এখন একদম নিস্তব্ধতা বিরাজ করছে। উৎসব শেষের পরে যেই নিস্তব্ধতা নেমে আসে, ঠিক এরকমই আসলে নিস্তব্ধতা নেমে এসেছে। এবং দীর্ঘদিন পরে যে শিক্ষার্থীরা তাদের যে অধিকার আদায়ের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, সেই প্রতিনিধিরা আসলে তাদের যে ম্যান্ডেট নিয়ে কাজ করবেন এমনটি প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। এই ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনে আমার কাছে সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের পরবর্তী বিষয়ে জানতে যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। শুরুতেই জানিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। প্রায় 12 ঘন্টার অপেক্ষা শেষে সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল পেয়েই এই উচ্ছ্বাস বিজয়ীদের। এক মুহূর্তে কেটে যাওয়া দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর ঘুম। ভোর 4:30টায় শুরু হয় আনুষ্ঠানিক ফল ঘোষণা। যদিও প্রতিটি কেন্দ্রে আগে থেকেই আলাদা আলাদা ঘোষণা চলে আসায় আগে থেকেই আঁচ করা গেছে ফলাফল। এবারে সপ্তম চাকসু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদেও জেতেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব। আর এজিএস পদে জিতেছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। যেন আমরা সম্পূর্ণভাবে তাদের স্বপ্নের মতো করে সাজাতে পারি, ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে সেগুলো যেন সমাধানের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনাদের কাছে আমরা উদারত আহ্বান রাখছি, আপনারা এই নির্বাচনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা সকলেই শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী সবাইকে অভিনন্দন, এবং আমরা প্রত্যাশা রাখবো যে শিক্ষার্থীরা যে একটা স্বপ্নের ক্যাম্পাস চায়, সকল প্রতিনিধিরা মিলে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নিজের জবাবদিহির জায়গা থেকে সতর্ক থাকবেন। এদিকে দিনে তেমন গুরুতর কোনো ঝামেলা না থাকলেও রাতে ফলাফল ঘোষণার আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা।
সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। একজন ভোটার রাকসুতে ২৩টি পদে, সিনেটে ৫টি এবং হল সংসদের ১৫টি সহ মোট ৪৩টি পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। সব মিলে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৬০ প্রার্থী। ভোট গ্রহণ শেষে ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৬টি ওএমআর মেশিনে গণনা করা হবে। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়োজিত রয়েছেন ২,০০০ পুলিশ, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে। গত ২৬ জুন থেকে শুরু হয়েছিল চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২,৫১,১১১ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২৭,০০০ শিক্ষার্থী। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সনদে স্বাক্ষর করছে না সব দল। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের ৫ দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। সনদে সই করবে কিনা তা বিবেচনাধীন থাকার কথা জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আর সনদ স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিবিদরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে উৎসবমুখর নির্বাচন। অত্যন্ত আগ্রহ নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ১.৫ ঘন্টা চলে বৈঠকটি। আলোচনা হয় জুলাই সনদ নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে। বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বলেন, উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে ২ দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে, এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয়, ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দেন তিনি। জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনীতিবিদরা। ৭২-এর মূলনীতি না থাকা এবং সনদের পটভূমিতে সঠিক ইতিহাস উল্লেখ নিয়ে অভিযোগ করে সনদে স্বাক্ষর না করার কথা জানায় বাম গণতান্ত্রিক জোট। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর না করার কথা জানায় গণফোরামও। আমরা আগামী ১৭ তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই ৫টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। মুক্তিযুদ্ধের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয়, তাহলে গণফোরাম এই
সনদে স্বাক্ষর করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানায় ইসলামী আন্দোলন। আর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করায় স্বাক্ষর করার সিদ্ধান্ত বিবেচনাধীন থাকার কথা জানায় এনসিপি। আমরা চাচ্ছি যে গণভোট হবে, নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে আমরা গণভোট দাবি করছি। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি। এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাক্ষর করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে জামায়াত। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব। সিগনেচারের ব্যাপারে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। 15 অক্টোবরই শেষ হয়েছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিআর ও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐক্যমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালো চলবে। যেই হচ্ছে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এদিকে আলাদা এক মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে সেনাবাহিনীও নির্বাচনের মাধ্যমে দেশের অভিভাবক চায়। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? তারাও চায় যে দেশে একটা নির্বাচিত সরকার আসুক। এর আগে সুখানপুকুরি ইউনিয়নে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, এটাই তার শেষ নির্বাচন, তাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিএনপিকে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় আছে। তাই রাজনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভাজন তৈরি না করে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান। ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। 15 বছর আগে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল আওয়ামী লীগ সরকার। সেদিন তিনি বলেছিলেন, দেশের মানুষ ঠিক এভাবে হাসিনাকেও দেশ থেকে উচ্ছেদ করবে। তার কথা সত্য হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা শালন্দর ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন, নির্বাচনটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এখন নেই, জামায়াত সহ অনেক দল নির্বাচনে নেমেছে। দেশের মানুষ কাকে সরকার হিসেবে দেখতে চায় এটা তাদের সিদ্ধান্ত। তবে বিএনপি সব সময় সাধারণ মানুষের সাথে আছেন বলেন জানান মির্জা ফখরুল। এই নির্বাচনটা ওই জন্যই খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এখন নাই, এখন ভোট কাকে দিব? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাকে
সরকারে বসাতে চান এবং আপনাদের কাজগুলো কাকে দিয়ে হবে। ভোরের সময় আরও থাকছে। আজ যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান, 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিজ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার আসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। আজ করা হবে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তবে তিনি কবে বাড়ি ফিরবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। একটা ক্রনিক ডিজিজের মধ্যে, এবং ওনার তো অনেকগুলো সমস্যা। এখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিস্টার হাকন আরাল্ট ওলব্রান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুর 12:30টার দিকে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সভায় রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা মিস্টার সরওয়ার জাহান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরওয়ের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। বৃহস্পতিবার যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা রাজপথে ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই। এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে 2.5 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ এখনও হস্তান্তর হয়নি। লাশ হস্তান্তরে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা। এদিকে নিহত 16 জনের মধ্যে 6 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত হওয়া মরদেহদের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে লাশ হস্তান্তরের প্রক্রিয়া। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, কেউ হারিয়েছেন নিজের ভাইকে। মিরপুরের আগুন কেড়ে নিয়েছে অনেকের স্বপ্ন, অনেকের বেঁচে থাকার শেষ আশ্রয়।
মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকটা সময় পেরোলেও এখনও শুরু হয়নি লাশ হস্তান্তর প্রক্রিয়া। এতে ক্ষোভ জানান নিহতদের স্বজনরা। হারা বলতেছে 5 মিনিট 10 মিনিট এরকম করে দিন তো আজকে কাবার হয়ে গেল। আমরা কালকে তো মনে করেন দেশের তো আইসা মনে করেন সারা তো ঘুমই হয় নাই, কিছুই হয় না। হারা আমাদের ভালো মন্দ কিছু জানাই না। কালকে সকাল 11টায়, আজকে রাত্রে 11টা হইতেছে। এখন পর্যন্ত তারা আমাদেরকে খালি 3বার 4বার মেডিকেলে আসছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের লাস্টে পাচ্ছে না, লাস্ট আসে না কি ওইটা বলতেছে না। যে লাস্টে যে দিবে কখন এটাই আমরা জানতে চাইতেছি বারবার, কিন্তু এইটারই তো উত্তর পাইতেছি না। এদিকে 6টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের কথা জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। বুধবার সিআইডি জানায় বাকি মরদেহগুলোর ময়নাতদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হবে। আজকে যেহেতু পোস্টমর্টেম হয়েছে এবং ডেড বডির নমুনা সংগ্রহ করা হলো, এগুলো ডিএনএ প্রোফাইল হবে এবং একই সাথে এই ডেড বডিগুলো যে সকল দাবিদারদের তাদের ডিএনএ নমুনা আগামীকালকে আমাদের ফরেনসিক ডিএনএ ল্যাব সিআইডি ঢাকার যে মালিবাগ যে ফরেনসিক ল্যাব আছে সেখান থেকে সংগ্রহ করা হবে। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও ধোঁয়ার কারণে বিশেষ পোশাক পরেও গোডাউনের ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশেপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের, কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরে দিন দিন জনসংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের পরিধি বাড়েনি 33 বছরেও। আশেপাশের এলাকায় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, গড়ে উঠছে বড় বড় প্রতিষ্ঠান। 14 বছর আগে সীমানা বর্ধিতকরণ প্রকল্প হাতে নেওয়া হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। ফলে শহরের সীমানা সংলগ্ন এলাকায় নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত স্থানীয়রা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। নদীবেষ্টিত নগরী খুলনা, যার এক পাশে ভৈরব, অন্য পাশে রূপসা। 1990 সালে 45.65 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে চাপ বাড়ছে মানুষের, তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে 2007 সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় সিটি কর্তৃপক্ষ। বিভিন্ন আপত্তি শেষে 2021 সালে মহানগরের আশেপাশের 18টি মৌজার 40.1 বর্গ কিলোমিটার এলাকা বর্ধিতকরণের সংশোধিত প্রস্তাব পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, তবে তার আলোর মুখ দেখেনি। নগর সম্প্রসারণের খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। নগরীর খুব কাছে থেকেও দীর্ঘ সময় ধরে এসব এলাকার মানুষ বঞ্চিত সব ধরনের নাগরিক সুবিধা থেকে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলে নাগরিক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। পানি নিয়ে আমাকে খুব বর্ষাকালে সমস্যা, এই রাস্তায় পানি উঠে যায়, তারপরে বিদ্যুতের সমস্যা, রোড লাইনের সমস্যা, ময়লার সমস্যা, নিজেদের টাকা পয়সা দিয়ে রাস্তা করা লাগে। আমি তো সে 15-16 বছর কি 20 বছর শুনতে শুনতে আসতেছি যে এলাকাটা সিটি কর্পোরেশনে যাবে। আসলে সিটি কর্পোরেশনে খালি আশা শুনি যে এলাকায় সিটি কর্পোরেশন নেই, এখনো পর্যন্ত নেই না। তাই আমরা চাচ্ছি যেন দ্রুত আমাদের এই এলাকার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হোক, যাতে আমরা সকল নাগরিক সুবিধা পাই। অপরিকল্পিত নগরায়ন এড়াতে ও ভবিষ্যতের নিরাপদ নগরীর জন্য দ্রুত শহরের সীমানা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এটা যদি খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসে, দেন এই আনপ্ল্যান্ড সিটিটা কিন্তু শহরের অন্তর্ভুক্ত হইলে আমাদের ম্যানেজমেন্টে খুব প্রবলেম হবে। নগর বর্ধিত করতে প্রয়োজন হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভার। নগরীর বর্ধিত অংশ ঘিরে এখন থেকেই নানা পরিকল্পনা করছে সিটি কর্তৃপক্ষ। আমাদের যে প্রস্তাবটা ছিল ভালোভাবে তৈরি করে পাঠাতে পারি, তাহলে যদি এই প্রস্তাবটা গৃহীত হয়, সঠিকভাবে প্ল্যানিং করে ওইখানে নাগরিক সুবিধা বৃদ্ধি করে আমরা হয়তো একটা ভালো একটা পরিকল্পিত নগরীর অংশ হিসেবে সেগুলোকে প্রতিষ্ঠা করতে পারবো। প্রস্তাবনা অনুযায়ী বর্ধিত সিটি কর্পোরেশনের মোট আয়তন হবে 86.75 বর্গ কিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন থেকে দাম বাড়ানোর ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর আগের দরেই বিক্রি হচ্ছে বাজারে। সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ খুচরা বিক্রেতা এবং ডিলারদের। এতে নজরদারির অভাব হলেই সরবরাহ সংকটের আশঙ্কা করছেন ভোক্তারা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে
বাস্তবমুখী সিদ্ধান্ত নিই। সরকারের অনুমোদন ছাড়া একতরফা ভোজ্য তেলের দাম বাড়ানোর মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের। মঙ্গলবার দুপুরে এমন কঠোর অবস্থান জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গেল সোমবার পাম ও সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলেও বুধবার দুপুর পর্যন্ত বাড়তি দামের ভোজ্য তেল বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো। সরকার যেটা নির্ধারণ করে দিচ্ছে, যেটা বাড়ছে, কোম্পানিরা যেটা বলছে, ওই বাড়তি রেটের তেল আমাদের কাছে এখনো আসে নাই। প্রতি লিটারে 6 টাকা করে বাড়ানো হয়েছে, কিন্তু বাজারে এসে দেখলাম যে একই রেটে 190 টাকা করে রাখানো হয়েছে। এমনকি সরবরাহ সংকট নেই বলেও জানান খুচরা বিক্রেতারা, যদিও কমিশন বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো, যা স্বীকার করছেন ডিলাররাও। আমাদেরকে 5 টাকা লিটারে কমিশন দিতে, এখন 2 টাকা 1 টাকা কমিশন দিতেছে। তবে সরবরাহ ঘাটতি না, সরবরাহ ভালো। আগে তো আমি বিক্রি করতেছি, কারণ গায়ে রেট না বাড়লে আমরা বাড়াতে পারি না। 1 লিটার তেলে 1.5 টাকা 2 টাকা ছাড় ছিল, ছাড় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। নতুন দামের তেল বাজারে না এলেও দাম বৃদ্ধির খবরে অস্থিরতা বেড়েছে বাজারে। নজরদারির অভাব হলেও সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা ভোক্তাদের। যদি প্রতি মাসে এরকম তেলের দাম বেড়ে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? আমাদের তো আয় বাড়ে না। ব্যবসায়ের ফাঁকি দিয়ে মুনাফা নিচ্ছে। আমরা মনে করি সবার সচেতন হওয়া উচিত। সরকার যেন সর্বোচ্চ চেষ্টা করে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সবকিছু রাখা, সেটা তেল হোক অন্যান্য বিষয় হোক। বরাবরই ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে বেশি দামে বেচাকেনা শুরু হলেও এবার প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ঘটনা ঘটল বলেও জানান ক্রেতা বিক্রেতারা। এবারকার চিত্রটাই ভিন্ন, সরবরাহ ভালো আছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যাত্রীচাপ সামাল দিতে রোববার থেকে 1 ঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়। DMTCL জানিয়েছে সকাল 6:40 থেকে মেট্রো রেল চলবে রাত 10:10 পর্যন্ত। নভেম্বরে ট্রিপ বাড়লে বিরতি কমবে বলেও জানানো হয়। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে রাজধানীতে যাত্রী পরিবহন করছে দ্রুতগতির বাহন মেট্রো রেল। যানজট থেকে বাঁচতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে চলাচল করে থাকেন, তাই প্রতিনিয়তই বাড়ছে চাপ। বাড়তি যাত্রী চাপ সামাল দিয়ে সেবার মান বাড়াতে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনছে DMTCL। সকালে বর্তমান সময়ের চেয়ে 0.5 ঘন্টা আগে মেট্রো রেল চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে 0.5 ঘন্টা বেশি চলবে। এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। আধা ঘন্টা আগে যেটা বললেন, তাহলে আমাদের জন্য আসলে খুবই সুবিধা হয়। শিডিউল বাড়বে, যত ট্রিপ বাড়বে আমাদের যাতায়াতের জন্য আরেকটু সহজ হবে। আগামী রোববার থেকে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে DMTCL। পাশাপাশি ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। উত্তর থেকে যেমন লাস্ট ট্রেন ছেড়ে যেত 9টা, সেটা এখন লাস্ট ট্রেন ছাড়বে 9:30-এ। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসতো 9:40-এ, সেটা চলে আসবে এখন 10:10-এ ছেড়ে আসবে। আগে যে ট্রিপ সংখ্যা ছিল তার থেকে আরও 7টা ট্রিপ আমাদেরকে বাড়তি চালানো হবে, আবার কি আমরা চালাবো যাত্রীদের সুবিধার জন্য। মেট্রো রেলে দৈনিক গড়ে 4.5 লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে 55 ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানীয় 70 ব্যাটালিয়ন BSF-এর আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায় নিহত 3 জনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে। দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে 44% মানুষের মুখে জোটে না স্বাস্থ্যসম্মত খাবার। এমন তথ্যই জানাচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। এমনকি দামের ঊর্ধ্বগতিতে 3 বেলা খাবার এখনও যেন স্বপ্ন অনেকের চোখে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্যতা নিশ্চিত করতে না পারলে পর্যাপ্ত উৎপাদনের পরেও দেখা দিতে পারে খাদ্য সংকট। তাই তথ্য নির্ভর সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ ক্যাবের। অন্তরা সেনের রিপোর্ট।
চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা পাউরুটি। সালমা আর তার 1.5 বছর বয়সী ছেলের সকালের খাবার এটুকুই। সকালে খাই চা বিস্কুট খাই, সময়তে রুটি খাই। ভালো খারাপ না কইফা মাফা আমরা খাবার কথা না খাইতে পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভ্যান চালক স্বামীর আয়ে সংসার খরচ চালাতেই হিমশিম খান সুমাইয়া। সেখানে 3 সদস্যের পরিবারে 3 বেলা খাবার জোটানো যেন তার কাছে বিলাসিতা। দিন খাই, সময় তো সপ্তাহের ভিতরে 2 বার মাছ, মাসের ভিতরে 1 বার মাংস। এখনো অনেক পরিবার আছে যাদের উদরপূর্তির কাছে তেমন একটা পাত্তা পায় না পুষ্টিকর খাবারের চিন্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে বাংলাদেশের 7,71,00,000 মানুষ এখনো বঞ্চিত স্বাস্থ্যসম্মত খাবার থেকে। অথচ মার্কিন কৃষি দফতরের তথ্য, চাল সবজি উৎপাদনে বিশ্বের 3য় অবস্থানে রয়েছে সুজলা সুফলা বাংলাদেশ, আর মাছ উৎপাদনে 2য়। উৎপাদনের এমন তৃপ্তির পরিসংখ্যানের মধ্যেই রাজধানীর ফকিন্নি বাজার থেকে কেনা 10 টাকার কাটা সবজিতেই পুষ্টির যোগান খুঁজতে হয় অনেককেই। বটবটির বাগান, ধনিয়া পাতার বাগান, মরিচের বাগান, সব 10 টাকা বাগান। এই সুবিধার লাই আই 2 টাকা যদি কমে পাই তাহলে নিই আর কি। খরচ তো বাড়ছে, এখন দেখা গেলো আমাদের যে রেশন চালটা দিল ওটা তো ভালো হতো, দেখা গেলো একটা দেয় একটা দেয় না। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির দৌড়ে হাঁপিয়ে জনগোষ্ঠীর পাতে পুষ্টির নিশ্চয়তা দিতে না পারার কারণ হিসেবে সঠিক তথ্য সরবরাহের অভাবকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তথ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কোথায় অভাবটা আছে জানতে হবে। এজন্য সমন্বিত দরকার, যিনি তথ্য সংগ্রহ করছেন, যারা আবার এই খাবারটা সরবরাহ করার দায়িত্বে বা অর্থনৈতিক নিরাপত্তা দায়িত্ব, তার কাছে তথ্যটা যায়। খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতে তাই চাহিদা যোগান ও উৎপাদনের সুষম কাঠামো তৈরির তাগিদ দিচ্ছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। রাজশাহীর বানেশ্বর বাজারে যে সবজির দাম 20 টাকা বা 25 টাকা হয়, সেটা ঢাকাতে এসে দেখা গেলো যে কারণ বাজারে বিক্রি করলে যেই করে ঢুকে ওইখানে তারা 30 টাকা কেজিতে ঢুকলো, যখন বেরিয়ে যায় তারপরে দেখা গেলো যেটা 50 টাকা কেজিতে। প্রান্তিক পর্যায়ের থেকে শুরু করতে হবে। এমন বাস্তবতার মধ্যেই সমৃদ্ধ আগামীর জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমে ঘরে ঢুকে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, এরপর মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি। মাদারীপুরে মধ্যযুগীয় কায়দায় নারীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে বাড়ির মালিক এক যুবক ও তার লোকজনের বিরুদ্ধে। মামলা দায়েরের 2 সপ্তাহেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন সাদা দাপন। 2 মাস আগে 2 সন্তানকে নিয়ে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় সোহাগ সর্দারের বাড়িতে ভাড়া ওঠেন প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূ। গত 27 সেপ্টেম্বর তার ঘরে ঢুকে বাড়ির মালিক সোহাগ সর্দার জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে একাধিকবার আবারও ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহাগ। গত 1 অক্টোবর নির্যাতিতাকে পরকীয়ার অভিযোগ তুলে মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে লোহার গরম রড দিয়ে সেঁকা দেওয়ার অভিযোগ ওঠে সোহাগ ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। এই ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে 3 অক্টোবর সদর মডেল থানায় বাড়ির মালিকসহ 7 জনের নামে ধর্ষণ ও নির্যাতন আইনে মামলা করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুন্তি পোড়াই আইন নাই না, মানে সারা শরীরে টাকা দিয়ে দিচ্ছে। আর ও তো মারছেই। ছিল সোহাগ সর্দার, জসিম সর্দার, ঝর্ণা, লামিয়া, মিম। এদেরকে দ্রুত আইনের আওতায় কঠিন শাস্তি দাবি জানাচ্ছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত আসামিদেরকে ধরার ব্যবস্থা করে। একটা নারী হইয়া আরেকটা নারীর কিভাবে এইভাবে টর্চার করতে পারে? একজনে এক অত্যাচার করতে, কেউ খুন্তি পোড়াতে, কেউ চুল কাটতে। পুলিশ বলছে ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে অভিযুক্ত। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের ধরতে চলছে অভিযান। প্রত্যাশা করছি যে আসামিদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা যাবে। ভিকটিমের পরিবারকে যদি কেউ হুমকি ভয়ভীতি দেখায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিলের পাশাপাশি মানববন্ধন করেছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কুষ্টিয়ায় হুমকির মুখে বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প।
প্রভাবশালীরা রাতের আধারে কেটে নিচ্ছে বড় বড় গাছ। তবে গাছগুলো রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের আশ্বাস বন কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। সরকারি রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন প্রকল্প। পথচারীদের ছায়া দিতে সারি সারি দাঁড়িয়ে আছে মেহগনি, কড়ই, আম, কাঁঠাল, লিচু গাছ। প্রাকৃতিক এমন সৌন্দর্য কুষ্টিয়া অঞ্চলে, কিন্তু গাছের আকার বড় হলেই স্থানীয় প্রভাবশালীদের নজরে পড়ে। রাতের আধারেই চলে বড় গাছ কাটার ধুম। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাতের অন্ধকারে কি বা কারা কাটে আমার তো বোধগম্য নয়। পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রশাসনের দুর্বলতা বা প্রশাসনের দৃষ্টির কম কারণে রাতের অন্ধকারে চোরেরা এই সমস্ত গাছপালা কাটিয়ে নিচ্ছে। আর রাতের অন্ধকারে যাতে আমাদের গাছগুলো যাতে না কাটে, সচেতনতা ও আইন প্রয়োগ করে সামাজিক বনায়ন প্রকল্প রক্ষার ব্যবস্থা করা হবে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। সামাজিক বনায়নের মাধ্যমে সৃষ্ট বাগানগুলো যাতে কেউ নষ্ট না করে, সেই জন্যই আমরা স্থানীয় জনগোষ্ঠীকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করি এবং তাদের নিয়ে আশপাশের লোকজনকে মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। তারপরেও যদি কেউ বাগান ক্ষতি করে, বাগান গাছ কেটে অবৈধভাবে পাচার করার চেষ্টা করে, তাহলে আমরা বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বন বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার বন বিভাগের আওতায় প্রায় 2500 কিলোমিটার সামাজিক বনায়ন রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সামাজিক মাধ্যমে টার্গেট তরুণীকে দেয়া হয় উচ্চ বেতনের চাকরির প্রলোভন। পরে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে স্পাউস ভিসায় পাঠানো হয় চীনে। সেখানে নিয়ে করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। আন্তর্জাতিক নারী পাচার চক্রটির 4 জনকে গ্রেপ্তারের পর র্যাব জানায় গত 7 থেকে 8 বছরে এদের খপ্পরে পড়েছেন অসংখ্য তরুণী। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বর কনে, তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো করে বানানো হতো কাবিননামা, এরপর রাতারাতি হয়ে যেত স্পাউস ভিসা। ইমিগ্রেশনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই তরুণীদের পাঠিয়ে দেয়া হতো চীনে। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে পরিচয়ের পর চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে এখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। আমি আসার পরে যখন আমি মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। র্যাব বলছে 7 থেকে 8 বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু, পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। 7-8 বছরে প্রায় 1/2 শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে। এম্বাসি, ইমিগ্রেশন, কাজী অফিস সহ বিভিন্ন জায়গার অসাধু কর্মকর্তারা এই কাজে জড়িত। এই যে ভিকটিমটা আছে তার কোনো এনআইডি ছিল না, সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে। ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে, ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে। পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অরক্ষিত ও অব্যবস্থাপনায় বেহাল দশা মেহেরপুর পৌর বাস টার্মিনালের। অসম্পূর্ণ এ টার্মিনাল ব্যবহারে নানা সমস্যায় বাস মালিক শ্রমিকরা। নেই ন্যূনতম যাত্রী সেবাও, আর টার্মিনালের জন্য নতুন করে পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুর পৌরসভায় প্রায় 8.5 একর জমিতে 2010 সালে নির্মাণ শুরু হয় পৌর বাস টার্মিনালের। কাজ অসম্পূর্ণ রেখেই চালু করা হয় টার্মিনালটি। এখনও নির্মাণ করা হয়নি সীমানা প্রাচীর, ড্রেন, ইয়ার্ড, আরসিসি রোড সহ অন্যান্য স্থাপনা। এদিকে অসম্পূর্ণ রয়েছে টার্মিনাল ভবনের কাজ। ভগ্নাবস্থায় পড়ে আছে পাবলিক টয়লেটও। এতে কোনো সুবিধা মিলছে না যাত্রী ও পরিবহন শ্রমিকদের। শহরের কলেজ রোড থেকে টার্মিনাল পর্যন্ত মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে বাস পার্কিং করায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। টার্মিনাল থাকা সত্ত্বেও এরা যে গাড়িগুলো এখানে পার্ক করে রাখে, এইগুলাতে মানুষের চলাচলের জন্য খুব অসুবিধার সৃষ্টি হয়ে যায়। বাস স্ট্যান্ডটা যাত্রী বান্ধব হয়, সেখানে সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে তো যাত্রীদের জন্য ভালোই হয়।
কিন্তু সেটা তো হচ্ছে না। কোনো ধীরা ঘটনা নাই কো এই টার্মিনাল গেটের মুখে দুনিয়া ভাঙ্গা কিছু না একটা গাড়ি উল্টে গেছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন টার্মিনালটি অরক্ষিত থাকায় রাতে চুরি হচ্ছে বাসের তেল ও বিভিন্ন যন্ত্রাংশ। বারবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোনো সমাধান মিলছে না বলেও অভিযোগ তাদের। আমাদের গাড়িগুলো আমরা নিরাপদে রাখতে পারি না, অনেক সময় নিরাপদের গাড়ি রাখি, আমাদের ব্যাটারি, আমাদের পাতি, গাড়ির তেল এগুলো অ্যাভেলেবল চুরি হচ্ছে। কিন্তু তারা এই টার্মিনালের টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, কিন্তু কোনো কাজ করে। আমরা অনেকবার পৌরসভাকে জানিয়েছি এবং জেলা প্রশাসনকে জানিয়েছি, এখান থেকে আমাদের কোনো সুফল এবং সুদৃষ্টি আমাদের কাছে আসে নাই। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। যেমন মালিকদের কাছ থেকে অভিযোগ আসছে যন্ত্রপাতি চুরি হচ্ছে, ব্যাটারি চুরি হচ্ছে, অন্যান্য ঝামেলায় পড়ছে। রাস্তার কাজ উন্নয়নের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রজেক্ট পাঠিয়েছি, সেখান থেকে অনুমোদন হয়ে আসলে দেন আমাদের মেহেরপুরের যে বাস টার্মিনালটা আছে এটা আধুনিকায়নের রূপ পাবে। পৌরসভা কর্তৃপক্ষের তথ্য মতে টার্মিনালটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,10,00,000 টাকা, আর অসম্পূর্ণ কাজ শেষ করতে চাহিদা পাঠানো হয়েছে আরও 12,13,00,000 টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদের উপর 4টি সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এলাকাবাসীর অভিযোগ, চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন, এতে ভোগান্তিতে তারা। তবে চলতি অর্থবছরে ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2025 সালের 15 সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর গ্রামের ভৈরব নদীর ওপর নির্মিত তেঁতুলতলা ব্রিজ সম্পূর্ণ ভেঙে যায়। পরের দিন উথলি ইউনিয়নের রতিরামপুর গ্রামের ব্রিজটিও সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর একই মাসে সন্তোষপুর ও সিংনগর গ্রামে দুটি ব্রিজও এক পাশের অংশ ভেঙে পড়ে। 4টি সেতু ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত। এলাকাবাসীর অভিযোগ, চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি পণ্য পরিবহন, এতে ভোগান্তিতে তারা। এই ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কৃষি কোনো মাল নিয়ে আসা যাচ্ছে না, কোনো মাল দেখা যাচ্ছে না, আমরা খুব দুর্গতিতে আছি। চলাচলের যে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং চলাচলের যে অযোগ্য অবস্থা তৈরি হয়েছে, এটা দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। তো এইগুলা যদি অতি দ্রুত আমাদের ঠিক করে না দেওয়া হয়, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে বা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারি আমরা। চলতি অর্থ বছরে ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই অর্থ বছরের ভিতরে কোনো প্রজেক্টের আওতায় এটা অন্তর্ভুক্ত করে যত দ্রুত সম্ভব স্থায়ী ব্রিজ নির্মাণ করার জন্য চেষ্টা করতেছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে আগে প্রতিদিন জীবননগরের ক্ষতিগ্রস্ত 4টি সেতুর উপর দিয়ে প্রায় 20,000 মানুষ ও 5 শতাধিক যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। যশোরের অভয়নগরে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। কারখানা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে গাছ, জমির ফসল ও পরিবেশ। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বড় বড় চুল্লিতে দেয়া হচ্ছে কাঠ, এরপর আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেয়া হচ্ছে। চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে স্থানীয়ভাবে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। ইট ও মাটি দিয়ে তৈরি চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হয়, অথচ এসব কারখানার কোনো অনুমোদন নেই। এলাকাবাসী বলছে কারখানার ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছ, জমির ফসল ও পরিবেশ। পরিবেশ দূষণ হচ্ছে, গাছপালা ক্ষতি হচ্ছে, প্লাস এই ছোট ছোট বাচ্চাদের যে এই ধোঁয়াগুলোর কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে। রাস্তাতে চলাচল করা যায় না, ফসল ক্ষতি হয়, পানের মরজ আছে, গাছে ফলই হচ্ছে না। আমরা চাই ভেঙে দিলি যাতে আর না হয়, আমরা সেটাই চাচ্ছি। তবে কারখানা সংশ্লিষ্টরা এই ব্যবসাকে বৈধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের এই সুলত থেকে মনে করেন যে সীসা কোম্পানিতে যায়, ফিরে যারা চিকেন বানায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। 400 টাকা করে কাজ করি, এইভাবে অনেক লোক 200-250 লোক কাজ করে। এই দেশে যদি এইটা না চলে তাহলে তো এটা বাইরের থেকে আনবে। আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করে জানাই যে এই জিনিসটা আমাকে বৈধ করে দিই। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এসিল্যান্ড অভয়নগর এবং ম্যাজিস্ট্রেট খুলনার সঙ্গে। ওনারা আমাদের সময় দিবেন, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কয়লা ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি বছর অভয়নগরের কারখানাগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর।
শীত মানেই খেজুরের রসের মৌসুম। গ্রামীণ জনপদে এখন চলছে সে প্রস্তুতি। ঝিনাইদহে গাছিরা ব্যস্ত সময় পার করছে রস সংগ্রহের কাজে। তবে গাছ ও গাছির সংখ্যা কমে যাওয়ায় এবার উৎপাদন কমে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী আঁশ। এরপর 12 থেকে 14 দিনের অপেক্ষা। পরে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। শীতের আগমনী বার্তায় ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে এখন আর আগের মতো নেই খেজুর গাছ কিংবা গাছি। গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন। 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল এখন তো আর খেজুর গাছ নেই প্রায়, কারণ গাছের সংখ্যা কমে যাচ্ছে। অল্প কিছু গাছ আছে, গাছ তুলা বেগরও গাছও পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে নিরাপদ রস আহরণ ও গুড় উৎপাদনে নিয়মিত গাছিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 6টি উপজেলায় বর্তমানে প্রায় 1.5 লাখ খেজুরের গাছ রয়েছে, যা থেকে চলতি মৌসুমে প্রায় 872 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা। সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও জানাবো রাকসু নির্বাচনের খবর। বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং শাহিন আলম। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। তামিম, সকাল 9টা থেকে শুরু হবে রাকসু নির্বাচনের যে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই যে ধরনের প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনে, সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে রয়েছে। একটু দেখাতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যার যে দায়িত্ব, সে দায়িত্ব আসলে বুঝে নিচ্ছেন। এখানে পুলিশের সদস্য রয়েছে, পাশাপাশি আমরা আর্ম পুলিশের যে সদস্য তাদেরকেও আমরা লক্ষ্য করছি। এবং এখানে কাজলা গেটে প্রত্যেককেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কড়াকড়ি যেই আরোপ করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু তারা আসলে আমরা লক্ষ্য করছি। এবং দেখা যাচ্ছে এখানে প্রত্যেক গাড়ি, যদিও এখানে কোনো গাড়ি এই গেট দিয়ে অর্থাৎ কাজলা গেট দিয়ে ঢুকবে না বলে জানানো হয়েছে, এবং প্রধান গেট দিয়ে সকল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখান থেকে প্রবেশ করবে। পাশাপাশি কাজলা গেট দিয়ে যারা রয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি জরুরি সেবাদানকারী যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো মূলত এখান দিয়ে প্রবেশ করবে। এবং প্রত্যেকে কিন্তু এখানে বলা যায় যে পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরে তারপরেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন, পাশাপাশি বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার যে বলয়, সেই বলয় আসলে তৈরি করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই পালাবদল, ডিউটির যে পালাবদল, যারা রাতে ডিউটি করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, তারা আবার চলে যাচ্ছেন। এর পরে যারা সকাল থেকে এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ে আসলে প্রবেশ করতে। এভাবে কিন্তু প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তারা সব বুঝে নিচ্ছেন। এবং ভোর থেকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের যে আমেজ বা নির্বাচনের যে তৎপরতা, সেই তৎপরতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সবারই কিন্তু সেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে বিশেষ করে 8টি একাডেমিক, পাশাপাশি জবিরি সহ 9টি যে ভবন রয়েছে, সেই 9টি ভবনে কিন্তু মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং সেই ভবনগুলোতেও আমরা ইতিমধ্যে দেখেছি যে সম্পূর্ণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ বুথের যে কাজ, ভোট গ্রহণের যে কাজ, সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা যারা ভোটার রয়েছেন তারা আসবেন। অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে রাকসুর হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ চলবে। তো সব মিলিয়ে বলা যায়
যে এখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা আমরা আসলে লক্ষ্য করছি। একের পর এক আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর যে গাড়ি সেটি আসলে প্রবেশ করছে, পাশাপাশি বিভিন্ন যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা তাদের দায়িত্ব কিন্তু বুঝে নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই, যদিও এখন ভোরবেলা, শিক্ষার্থীদের আনাগোনা এখনও শুরু হয়নি, অর্থাৎ আরও কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আসবেন, অর্থাৎ ভোটাররা আসবেন এবং তাদের যে 9টি ভবন রয়েছে, 9টি ভবন রয়েছে এবং 17টি কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্র থেকে তাদের যে ভোটাধিকার, সে ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। একটি কথা বলে রাখি যে টানা 35 বছর পর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন, অর্থাৎ রাকসু নির্বাচনের যে জট, সেটি আজকে খুলতে যাচ্ছে, বহুল প্রতীক্ষিত। এর আগেও কিন্তু রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, ভোট গ্রহণের তারিখ, সেটি সঙ্গত কারণেই প্রশাসন সেটি পিছিয়েছে এবং সেটি আজকে অর্থাৎ 16 অক্টোবর সেটি নির্ধারণ করা হয়েছে এবং সেই বহুল প্রতীক্ষিত এই জন্যই বলা হচ্ছে যে 35 বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। স্বভাবতই এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মাঝে একটি আলাদা ভিন্ন আমেজ কাজ করছে এবং তারা সবাই চেষ্টা করছেন বা বলছেন যে এই যে রাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচনের মাধ্যমেই, অর্থাৎ ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মাধ্যমেই দীর্ঘদিনের তাদের যে বঞ্চনার গল্প কিংবা তাদের যে না পাওয়ার গল্প রয়েছে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা অসঙ্গতি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা ধরনের যে সমস্যা রয়েছে, প্রকট রয়েছে যে সমস্যাগুলো, সেই সমস্যা নিরসন হবে। আবাসন সমস্যা, পরিবহন সমস্যা সহ, ক্যান্টিনে খাবার সমস্যা সহ, ছাত্র অধিকার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে এবং সবগুলোই সমাধান হবে বলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে আশা করছেন। তো এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব রাকসু যে কোষাধ্যক্ষ কার্যালয় রয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন আলম, তার কাছে। বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ সকাল 9টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ রেখেছে নির্বাচন কমিশনার। আমরা এই মুহূর্তে আছি রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। এখান থেকে নির্বাচনের যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো এখান থেকে আসলে নিয়ে যাওয়া হবে এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। মোট 17টি কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এইবারের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স রাখা হয়েছে এবং নির্বাচনের যে আনুষঙ্গিক প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে যেটি প্রস্তুতি সেটি হচ্ছে ব্যালট বক্সগুলো যে রাকসুর কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে সেখান থেকে আসলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আমরা বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দেখেছি যে অন্যান্য কেন্দ্রের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ রাখা হয়েছে। এখন শুধুমাত্র ব্যালট বক্স এবং ব্যালট যে পেপার রয়েছে সেই পেপারগুলো আসলে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং পাশাপাশি আমরা দেখেছি পুরো ক্যাম্পাস জুড়ে যে সার্বিক নিরাপত্তা, কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা, সেটি কিন্তু জোরদার রাখা হয়েছে এবং গতকালকে কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রচার প্রচারণা ছিল না, তবে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখেছি। একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটি 35 বছর পর আসলে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে একটি দীর্ঘদিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাস জুড়ে একটি উৎসবের আমেজ আসলে এখানে বিরাজ করছে এবং আজকে যেটি নির্বাচন কমিশনার সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনে তারা প্রস্তুতির কোনো ধরনের ঘাটতি রাখেননি, সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ রেখেছেন এবং তারা আশা করছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন এবং নির্বাচন পরবর্তীতে যে ফলাফল ভোট গণনার সেটিও দ্রুততার সঙ্গে তারা শেষ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন এবং পাশাপাশি যেটি তারা বলেছেন যে এই নির্বাচন যখন শেষ হবে তার পরবর্তী সময় ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গণনা হবে এবং ওএমআর মেশিনের ভোট গণনা করার যে এতে করে তারা দ্রুত ফলটা আসলে প্রকাশ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম যে মিলনায়তন রয়েছে সেখানে আসলে ভোট গণনার সেই প্রক্রিয়াটি এই মিলনায়তন থেকে করা হবে এবং তারা আশা করছেন যে 15 থেকে 20 ঘন্টার মধ্যে তারা আসলে ফলাফলটি তারা দিয়ে দিতে পারবেন এমনটাই আশা করছেন এবং এখানকার যে কয়টি প্যানেল রয়েছে তারা
যেহেতু নির্বাচন 2 দফা আসলে পিছিয়ে ছিল, সে কারণে কিন্তু তারা প্রচারণার দীর্ঘ সময় পেয়েছেন এবং তারা শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছেছেন। তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি তারা জানিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেও আমরা যেটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা বলছে যে আসলে তারা যারা নির্বাচিত হওয়ার পরে ছাত্রদের জন্য কাজ করবে, তাদের যে বিভিন্ন ক্যাম্পাস জুড়ে যে বিভিন্ন সমস্যা রয়েছে, আবাসন সংকট, হলের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন সহ আসলে যারা বাস্তবমুখী ইশতেহার আসলে দিয়েছেন এবং সেই অনুযায়ী তাদের জন্য কাজ করবেন, তারা সেই রকম ছাত্র প্রতিনিধি তারা বেছে নেবেন বলে শিক্ষার্থীরা কিন্তু বলছেন। এবং গতকালকে অনেক রাত পর্যন্ত আমরা আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে সেই নির্বাচনের যে আমেজ সেটি আমরা দেখেছি। এবং যদি এক কথায় বলা যায়, এখন পর্যন্ত এই নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ রয়েছে এবং সকাল 9টা নাগাদ সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং বিকাল 4টা নাগাদ সেই ভোট শেষ হবে। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি সঙ্গে সঙ্গে শুরু করা হবে। তো এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। তৃতীয় সাবমেরিন কেবল চালু না হওয়ায় আগামী বছর বড় ধরনের ব্যান্ডউইথ ঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেবাদাতারা বলছেন বর্তমানে দৈনিক ৮,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। 2026 সালে যা বেড়ে দাঁড়াবে প্রায় 14,000 জিবিপিএসে। তখন সরকারি 2টি সাবমেরিন কেবলের সক্ষমতা থাকবে চাহিদার অর্ধেক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় আটকে আছে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজও। এ কারণে 6,000 জিবিপিএস-এর বেশি ব্যান্ডউইথ আমদানি করতে হবে ভারত থেকে। শুভ খানের রিপোর্ট। কেনাকাটা, পড়াশোনা সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে 8,400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন 13 কোটির বেশি গ্রাহক। স্টারলিংক আসায় ব্যান্ডউইথ চাহিদা আরও বাড়ছে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, দুটি সরকারি সাবমেরিন কেবলের সক্ষমতা মাত্র 7,220 জিবিপিএস। বাড়তি মূল্যের কারণে যেখান থেকে মাত্র 4,200 জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সেবাদাতারা, তুলনামূলক কম খরচে বাকি অর্ধেক ভারত থেকে এনে সরবরাহ করছে আইটিসি অপারেটররা। এজন্য মাসে গড়ে 60 কোটি টাকা দিতে হচ্ছে প্রতিবেশী দেশটিকে, বছরে প্রায় 700 কোটি টাকা। আইএসপিএবির তথ্য বলছে 2026 সালে ব্যান্ডউইথ চাহিদা বেড়ে দাঁড়াবে 13,843 জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন কেবল চলতি বছরই চালুর কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী বছরের মধ্য এবং শেষ দিকে থার্ড সাবমেরিন কেবলে কানেক্ট হতে পারবো বলে আশা করি। এই অবস্থায় আগামী বছরে দৈনিক ব্যান্ডউইথ ঘাটতি বেড়ে দাঁড়াবে 6,623 জিবিপিএসে। এই ক্রাইসিসটা আসলে ইন্ডিয়া থেকে আমাদেরকে মেটাতে হবে। বিকল্প আছে বেসরকারি খাতে 3টি সাবমেরিন কেবল। 45,000 জিবিপিএস সক্ষমতার এই কেবল 2026 সালের শুরুতেই চালু হওয়ার কথা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশ অংশে কেবল স্থাপনের অনুমতি চেয়ে ডাক, টেলিযোগাযোগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তারা, তবে এখনো অনুমতি মেলেনি। 2024-এ ওনারা কোনো ধরনের আমাদের সাথে রেসপন্স করেনি। তারই ফলশ্রুতিতে আমরা আগস্ট মাসে আবার একটা চিঠি প্রেরণ করি। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে আগামী ডিসেম্বরে শিপ মুভমেন্ট করবে। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, সরকারের দিক থেকে বেসরকারি উদ্যোক্তাদের কোনো বাধা দেয়া হচ্ছে না। রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। আইএসপিএবির হিসাবে 2027 সালে দেশে দৈনিক ব্যান্ডউইথ চাহিদা বেড়ে দাঁড়াবে 17,789 জিবিপিএসে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের চাপিয়ে দেওয়া শর্তে ঋণ নিতে আর কোনো নতি স্বীকার করবে না বাংলাদেশ। বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। আর সচিব জানান, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিকা। প্রশ্নের জবাবে জানান, কোনো বিদেশি সংস্থাকে সুবিধা দিতে নয়, বরং উন্নত সেবা নিশ্চিতে চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে নানা শর্তে আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে 2024-এর অভ্যুত্থান পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে দাতা সংস্থার নানা শর্ত।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রেমিটেন্স ও প্রবাসী আয়ের চমকে সক্ষমতার জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ফলে ঋণের বাকি অর্থ পেতে IMF এর চাপিয়ে দেয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। IMF এর বার্ষিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেকেন্ড লুক দেব, আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কিনা, আমরা IMF এর বিভিন্ন শর্তে যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না, ডেফিনেটলি আমরা ওদিকে যাব না। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে EDF এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে, এখানে আমরা প্যারালালি আমি মিগার সাথে কথা বলেছিলাম। মিগা আমাদেরকে $500 মিলিয়ন দিবে। এ সময় এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, কোনো বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবার মান বৃদ্ধি করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রেক্ষাপটে প্রতি মাসে $3 থেকে $4 বিলিয়ন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ে আরও কিছুটা গতি বাড়ানো গেলে বিদেশি দাতা সংস্থার ঋণ নির্ভরতা থেকে বাংলাদেশ অনেকটাই বেরিয়ে আসবে বলে মনে করছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, তার নির্দেশ দেওয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরায়েল। যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। 45 ফিলিস্তিনের মরদেহ ফিরেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি। নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না ফিলিস্তিনিরা। মাথা গোজার ঠাঁই নেই, মিলছে না বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিছু কিছু জায়গায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালালেও উল্টো হামাসকেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহু বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে। এর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের ট্রাম্প জানান, তার নির্দেশ দেওয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়া হয়েছে। বাকি মরদেহগুলো ইসরায়েলি হামলায় ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়েছে, যা খুঁজে পাওয়া কঠিন। এই কাজে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানিয়েছে হামাস। একই দিন ইসরায়েলও রেড ক্রসের মাধ্যমে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর রাফা ক্রসিং খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে শর্ত দিয়েছে, ট্রাকগুলো গাজায় প্রবেশের পরপরই খালি করা হবে। সেখান থেকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ট্রাকে করে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত 600 ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেয়া হচ্ছে। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এদিন তাদের মাধ্যমে মাত্র 137 ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির পরই নেতা নির্বাচনের পথে হাঁটছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি। আগামী মাসের শেষ দিকে এর নির্বাচন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহু জয়ী হতে পারেন বলে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আইডিএফ দাবি করেছে, হামাসের ফেরত দেয়া মরদেহগুলোর মধ্যে একটিও কোনো জিম্মির নয়। জিম্মিদের মরদেহগুলো যথাযথভাবে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হামাসকেই নিতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে মরদেহ ফেরত দিতে দেরি হলে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন কট্টর ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রী ইতমার বেন গাভির। যুদ্ধবিরতির শর্ত মেনে স্বাধীনতাকামী সংগঠন হামাস মঙ্গলবার 4টি মরদেহ হস্তান্তর করে। তার মধ্যে একটি মরদেহ কোনো মৃত জিম্মির নমুনার সঙ্গে মেলেনি বলে জানিয়েছে আইডিএফ। ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে একদিন পর এমন দাবি করেছে তারা। জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস সোমবার থেকে 20 জন জীবিত জিম্মি এবং 8টি মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলি জিম্মির মরদেহ হিসেবে যে 8টি মরদেহ হস্তান্তর হয়েছে, তার মধ্যে একজন নেপালি এবং 6 জন ইসরায়েলি। আরেকটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আবার এর মধ্যে 2 জন ইসরায়েলি সেনার মরদেহ রয়েছে।
গাজার একটি হাসপাতাল জানিয়েছে ইসরায়েলের ফেরত দেওয়া ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ পেয়েছে তারা। কট্টর ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, হামাস যদি গাজায় এখনো আটক সেনাদের মৃতদেহ ফেরত না দেয় তবে সাহায্য সরবরাহ বন্ধ করা উচিত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরায়েলি জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়। সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে হামাস। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছিল। এরই মধ্যে ভুল মরদেহ দেওয়ার অভিযোগ তুলল আইডিএফ। শেখ সাদি মারজান, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না বলে যুক্তরাষ্ট্রকে মোদি আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রুশ তেল কেনার কারণে তিনি ভারতের ওপর অসন্তুষ্ট ছিলেন। মোদির এমন সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলেও দাবি করেছেন ট্রাম্প। তবে এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। This is a war that should have never started, but it's a war that Russia should have won in the first week, and they're going into the fourth year. And I want to see it stop. So I was not happy that India was buying oil. And he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. থোড়ের সময় আরো থাকছে। আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরের সমর্থকদের রোষানলে ক্রিকেটাররা। হৃদয় মিরাজদের শুনতে হলো দুয়ধ্বনি। সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মস্কো সফরে গেলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে মস্কো প্রস্তুত উল্লেখ করে সেটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন পুতিন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট আল শারার প্রথম মস্কো সফর। সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া। মস্কোতে থাকা সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশটি। স্থানীয় সময় বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে এটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন তারা। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনরায় স্থাপনে জোর দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। এর আগে রাশিয়ায় পৌঁছানোর পর শারাকে উষ্ণ অভ্যর্থনা জানান পুতিন। এ সময় সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন আয়োজন প্রেসিডেন্ট শারার জন্য বড় অর্জন উল্লেখ করে তাকে অভিনন্দন জানান পুতিন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গত বছর ক্ষমতা গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এরপর মস্কোতে এটাই ছিল আহমেদ আল শারার প্রথম সফর। এদিকে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আহমেদ আল শারা জানান, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী। বলেন, কৌশলগত বিষয় ছাড়াও মৌলিক কাঠামো, জ্বালানি ও খাদ্যসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরশীলতা রয়েছে সিরিয়ার। এ সময় যে কোনো মূল্যে বাশার আল আসাদকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে আসাদ সরকারকে উৎখাত করে বিদ্রোহীরা। এ সময় প্রাণ বাঁচাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ার সহায়তায় মস্কোতে পালিয়ে যান। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার আইনি ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিমা আধিপত্যবাদমূলক আগ্রাসন ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন তিনি। এদিকে ধ্বংসাত্মক সমালোচনা ও নেতিবাচক মনোভাবের কারণে ইরানের সরকার জনগণের আস্থা হারানোয় শঙ্কায় আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি ষড়যন্ত্র নয়, অভ্যন্তরীণ বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান। এমন পদক্ষেপে পশ্চিমাদের তোপের মুখে পড়ে তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কঠোর অবস্থাও টলাতে পারছে না ইরানকে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী সাফ জানিয়েছেন, পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক কার্যক্রমের তত্ত্বাবধানে আইএই এর সীমিত প্রবেশ বজায় থাকবে। ইসলামী আরও বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।
পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আর পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি ধামকির মধ্যে বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠক হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শত্রুর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বিগ্ন নন তিনি। তার চিন্তা দেশের অভ্যন্তরীণ বিভাজন ও অন্যান্য বিতর্ক নিয়ে। তিনি সতর্ক করেন, ধ্বংসাত্মক সমালোচনা ও অতিরিক্ত নেতিবাচক মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। পেজেশকিয়ান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পদক্ষেপের আইনি ভিত্তি নেই। বুধবার অনুষ্ঠিত ন্যামের এক অধিবেশনে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য আরও মজবুত করা প্রয়োজন, যেন তারা আধিপত্যবাদমূলক আগ্রাসন প্রতিহত করতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 21 শতকের আধুনিক শিল্পযুগেও ধোঁয়া উড়িয়ে চলছে পুরনো বাষ্পচালিত ট্রেন। ইউরোপের বুকে একমাত্র বসনিয়ার বনোভিচিতেই কয়লা পরিবহনের কাজ চলে পুরনো ইঞ্জিন দিয়ে। শিল্প বিপ্লবের স্মৃতি যেন এখনও বেঁচে আছে সেখানে, সময় যেন থেমে আছে অন্য এক শতকে। হুইসেলের শব্দে প্রতিদিন এভাবেই স্টেশনে ঢোকে কালচে ধাতব দেহের স্টিম লোকোমোটিভ বা বাষ্পচালিত রেল ইঞ্জিন। আধুনিক শিল্প প্রযুক্তির যুগেও পুরনো এই স্টিম ইঞ্জিন যেন ইতিহাসের এক জীবন্ত প্রতীক, যেখানে বাষ্পের গর্জনে বেঁচে আছে এক হারিয়ে যাওয়া যুগের স্মৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নির্মিত এই রেলপথ এখনও চালু আছে বসনিয়ার বানোভিচির কয়লা খনিতে। শ্রমিকরা আজও এই পুরানো ইঞ্জিনের ওপরই নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। চালক জানান, এমন স্টিম লোকোমোটিভ সিরিজের ইঞ্জিন বর্তমানে পৃথিবীতে আর কোথাও নেই। শুধু বানোভিচিতেই এটা চালানো এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাষ্প শক্তিতে চালিত ট্রেনটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়লা। বানোভিচি কয়লা খনির গেজ রেল লাইনে চলছে 1920 দশকের প্রযুক্তির এই ইঞ্জিন। প্রতিষ্ঠানের নিজস্ব প্রকৌশলীরা নিয়মিত যত্নে সচল রাখছে ইঞ্জিনটি। এটা 83159 সিরিজের বাষ্পচালিত লোকোমোটিভ। সারা পৃথিবীতে কেবল এখানেই সংকীর্ণ গেজ লাইনে ব্যবহার হয়। বহুদিন ধরে ইঞ্জিনটি চলছে, আরও চলবে। এই কাজের আয়ে আমরা পরিবার চালাই। পুরানো প্রযুক্তি হলেও দৈনন্দিন কাজে এখনও অপরিহার্য এই লোকোমোটিভ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুনে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। স্থানীয় সময় বুধবার ভোরে বাতাম শহরের একটি শিপইয়ার্ডে মেরামতাধীন অবস্থায় আগুন ধরে যায় তেলবাহী ট্যাঙ্কারটিতে। পুলিশ জানায়, আগুন লাগার সময় জাহাজে কোনো তেল ছিল না। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং দগ্ধ হন বহু শ্রমিক। আগুনের কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেননি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে। দু একটা যা ব্যতিক্রম, সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা। কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনিক। পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা সেটার আলাদা করে বলার কিছু নেই, সবারই জানা আছে টুকটাক। কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয়, আফগানদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেননি হৃদয়, মিরাজ, জাকেররা। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা।
তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা 50 মানুষ। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুয়ো দেন সমর্থকরা। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা, এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন দাস। চোট অনেকটা কাটিয়ে উঠলেও বিসিবি চিকিৎসকের কাছ থেকে এখনও ব্যাট হাতে নেওয়ার অনুমতি পাননি লিটন। মিরপুরে এদিন রানিং আর স্ট্রেচিং করেছেন অলকেডি। ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও 2 দিন সময় লাগবে তার। তবে ওয়ানডেতে সিরিজে না থাকলেও টি-20 সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টি-20 অধিনায়ক। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের। প্রথমে শঙ্কা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে, কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং, সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-20 অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে এখনও ব্যাটিং শুরু করেননি লিটন। এছাড়াও এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস এগুলো সবই করছে এবং ওগুলো সবই করবে। ব্যাটিং করা পর্যন্ত আমি ঠিক বলতে পারছি না। এছাড়াও সব ঠিক আছে, না সব ঠিক হলে তো আমরা ব্যাটিং করতে বলতাম। অন্যগুলি চালিয়ে যাক, ফিটনেস চলতে থাকুক, যখন ব্যাটিং এর সময় হয় তখন ব্যাটিং করলে কয়েকদিন ব্যাটিং করলে খেলে ফেলতে পারবে। টি-20 অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়েকদিন। তাই বলাই যায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না লিটন। ইমনের কাঁধের ইনজুরিটাও এখনও সারেনি। ব্যাটে রান না পেলেও উইন্ডিজ সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন নাইম শেখ, অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও। ফরম্যাট ভিন্ন হলেও এনসিএল টি-20তে 6 ম্যাচে 150তে তিনি করেছেন 178 রান। রিহ্যাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন দাস। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে হতশ্রী ক্রিকেটের পর আবারও আলোচনায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা। ব্যাটিং কোচ হিসেবে তার অধীনে 7 বছর পর দলীয় 100-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ দল। গেল 11 মাসে সেঞ্চুরি করেছেন মাত্র 1জন ব্যাটার। জাতীয় দলে তার অন্তর্ভুক্তির পর কেমন করছে ব্যাটাররা, তাই নিয়ে এবারের প্রতিবেদন। জাতীয় দলের সঙ্গে আছেন প্রায় বছর খানেক ধরে, তবে একটা ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি মোহাম্মদ সালাউদ্দিনের। সিরিজ তো দূরে থাক, 11 ম্যাচে তার অধীনে দল জয় পেয়েছে মাত্র একটা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবি একপাশে রাখলেও 3 সিরিজের দুটোতেই দল হয়েছে হোয়াইট ওয়াশ, যার মধ্যে একটা সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ। ব্যাটিং ভরাডুবিকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন দেশসেরা তকমা থাকা এই কোচ। নতুন চুক্তিতে মাসিক বেতন 10 লাখ, মেয়াদ 2027 সালের শেষ পর্যন্ত। তবে এরই মধ্যে তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিনিয়র সহকারী কোচ ব্যাটিং ইউনিটের দেখাশোনা করায় ব্যাটিং ব্যর্থতায় বড় দায় তারই।
সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর ঠিক কেমন ক্রিকেট খেলছে বাংলাদেশের ব্যাটাররা তা বুঝতে দেখতে হবে কিছু পরিসংখ্যান। এই 11 ওয়ানডেতে বাংলাদেশ দল 250 পার করেছে মাত্র 2 বার, 100-র বেশি রানের জুটি হয়েছে 4 বার, ওপেনিং জুটিতে নেই কোনো 50, এমনকি পাওয়ার প্লের প্রথম 10 ওভারে ব্যাট করতে ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। সালাউদ্দিনের এই 1 বছরে 7 বছর পুরনো এক রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। 2018 সালে মিরপুরের পর প্রথমবারের মতো দলীয় 100 রান পার করতে ব্যর্থ মিরাজের দল। 11 ম্যাচে গড়ের হিসেবে সবচেয়ে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর যিনি চলে গেছেন অবসরে, আর সবথেকে করুণ অবস্থা নাজমুল হোসেন শান্তর। ঘরোয়ার সাফল্যে অনেকটা পাবলিক ডিমান্ড হয়েই জাতীয় দলে আসেন সালাউদ্দিন। যদিও ডিপিএল কিংবা বিপিএলে তার দায়িত্বটা ছিল না ব্যাটিং কোচের। স্পেশালিস্ট দায়িত্বে তার যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষায়িত ব্যাটিং কোচের প্রয়োজনটাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। এছাড়াও সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পক্ষপাতিত্বের। পারফরমেন্সের চেয়ে নিজের প্রিয় শিষ্যদের অগ্রাধিকার দেন এমন গুঞ্জন রয়েছে। সবশেষ এশিয়া কাপে সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেওয়ার পেছনেও ভূমিকা ছিল তার। ওই টুর্নামেন্টে জাকির আলীর কিপিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। নতুন চুক্তি হওয়ায় আপাতত জাতীয় দলেই থাকছেন সালাউদ্দিন। তবে বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে। তবে তেমনটা হলে জাতীয় দলে সালাউদ্দিনের ভূমিকা কি হবে সে প্রশ্নটাও ওঠে অবধারিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী বিশ্বকাপের খবর। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই বাংলাদেশের। হারাতে হবে টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়াকে। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সেরা 4-এ থাকতে হলে এখন জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তা করে দেখাতে চাইলে বড় অঘটনের জন্ম দিতে হবে মেয়েদের। এখন পর্যন্ত এই ফরম্যাটে 3 ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছে 2 দল। মিরপুরের সে সিরিজে হোয়াইট ওয়াশ হয় স্বাগতিকরা। বিশ্বকাপে অপরাজিত অস্ট্রেলিয়া। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপে পড়ছেন ফুটবলাররা। দলের রক্ষণের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ম রক্ষার হলেও সেটা জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান জামাল ভুঁইয়া। এদিকে ভুল থেকে আর শিক্ষা নয়, মাঠে ফুটবলারদের পারফর্ম চান টিম ম্যানেজার আমির খান। হংকং চায়না থেকে মলিন মুখে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপ খেলার স্বপ্ন ভেস্তে গেছে হামজা জামালদের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারালেও হংকংয়ের মাঠে চোখে চোখ রেখেই লড়াই করেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেননি কোচ সহ হামজা, সমিত, ফাহমিদুল্লাহ। হংকং থেকে সরাসরি নিজস্ব ক্লাবে ফিরে গেছেন এই 3 ফুটবলার। হংকং ম্যাচে আলো কেড়ে নেয়া জায়ান আহমেদ ফিরেছেন দলের সঙ্গেই। ঢাকা থেকেই যুক্তরাষ্ট্রে যাবেন এই তরুণ ফুটবলার। তবে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ অধিনায়ক জামাল ভুঁইয়ার। ক্ষোভ ঝেড়েছেন রক্ষণভাগ নিয়েও। ফার্স্ট হাফ ভালো হয় নাই, সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়ে গেছে। আনফর্চুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে। বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওরা অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। ডাইরেক্ট বলছে এটা গিফট, আমরা গিফট দিছি, সো উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। নভেম্বরে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলো, সে ম্যাচ জিতে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চায় জামাল ভুঁইয়া। ল্যাকিংস কোন জায়গা ছিল এই 2টা ম্যাচে, সো অফকোর্স এটা কাজ করতে হবে। তারপরে নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে, সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলবো। ভারতের বিপক্ষে ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আক্রমণ ভাগে দুর্বলতার জন্য ঘরোয়া লিগের বাজে পিচকে কাঠগড়ায় তুললেন আমির খান। লার্ন আসলে আর কত লার্ন করব। এখন আমাদের আসলে প্লেয়ারদের যারা আছে তারা আর আমরা সবাই যারা বাইরে কাজ করি সবাই কিছু দিতে হবে।
কারণ আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। লিগ খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাদের ইনজুর্ড হয়েছে, এটা আমার এফেক্ট করেছে আমাদের ন্যাশনাল টিমেও। ম্যাচ শেষে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে স্পেন গেছেন হাভিয়ার কাবরেরা। আগামী সপ্তাহে দেশে ফিরবেন হেড কোচ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ড্রয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক দেখছেন তিনি। তবে বাংলাদেশের গোল কনসিডের ধরন নিয়ে আক্ষেপ সাবেক এই ফুটবলারের। আগামী মাসে ভারতের বিপক্ষে ম্যাচের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির। কাইতাক স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল শুধু হংকং চায়নার 11 জনের বিপক্ষেই লড়াই করেনি। প্রায় 45,000 স্বাগতিক সমর্থকের চোখ রাঙানি উপেক্ষা করে ম্যাচে উত্তাপ ছড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার রেস থেকে ছিটকে গেছে জামাল ভুঁইয়ার দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচেও দ্বিতীয়ার্ধে চমক দেখায় বাংলাদেশ। কদিন আগেই দলে ছিল না স্কোরার, সেই দলটাই টানা 2 ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। তবে শেষ সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তাই বাংলাদেশ দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। অ্যাওয়ে ম্যাচে গিয়ে আমরা 1 পয়েন্ট পেয়েছি, হোম ম্যাচে আমরা হেরে গেছি, এই তো আক্ষেপের জায়গা। আমাদের ছেলেরা যেভাবে খেলছে অ্যাওয়ে ম্যাচে, যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে, এটা একটা বিশাল পজিটিভ দিক। হামজা সমিত চোম দলের সাথে ইনক্লুড হওয়াতে দলটা পুরোটা এখন একটা উজ্জীবিত হয়ে দল হিসেবে খেলছে। অপোনেন্ট যখন 10 জন, হ্যাঁ, তখন তো আপনি ম্যাচটা জেতার জন্য খেলবেন, রাইট? তো ওখানে গোল সেলিব্রেশন করছি, টাইম কিল করছি, এগুলি আমার কাছে আবার দৃষ্টিকটু মনে হয়েছে। এশিয়ান কাপের স্বপ্ন ভেস্তে গেলেও উত্তাপ ছড়াচ্ছে নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে বাছাই পর্বের ম্যাচ, যেখানে জয় পেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ এমিলির। ইন্ডিয়ার সাথে আগামী মাসে ম্যাচ রয়েছে, ওইটাকে আমাদের এশিয়ান কাপের মেইন আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট হিসাবে নিতে হবে। যে এই ম্যাচ জিততে পারলে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই, যে আমাদের যে একটা আশা ছিল সেইটার হয়তো 50% আমরা ফুলফিল করতে পারবো যদি এই ম্যাচটা জিততে পারি। সুতরাং একটা জয় এশিয়ান কাপে যদি থাকে কোয়ালিফাই রাউন্ডে, সেইটা হয়তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেইটা যদি ইন্ডিয়ার এগেনস্ট হয় হোম ম্যাচে, সে থেকে তো বড় পাওয়ার কিছু হবে না। দেশের ফুটবলের বড় আক্ষেপ উন্নত মানের মাঠ। স্লো পিচে প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের মাঠে বেগ পেতে হয় বাংলাদেশকে। তাই ঘরোয়া ফুটবলে মাঠের দিকে মনোযোগী হওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। একজন ভালো প্লেয়ার একজন ভালো মাঠ চায়। আমরা এখানে যে ঘরোয়া ফুটবলের যে লিগে যে মাঠগুলিতে খেলি, এটা আমার কাছে মনে হয় যে খুবই বাজে অবস্থা। ইনজুরি হওয়ার চান্স থাকে, ইনজুরি হয়, প্লেয়াররা বেস্ট পারফরমেন্সটা দিতে পারে না, যার কারণে কিন্তু ঘরোয়া ফুটবলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স আশানুরূপ থাকে না। 18 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ফিফার আরও একটি উইন্ডো। অক্টোবর উইন্ডোতে 10টি দল আগামী বছরের বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ফিফার প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এশিয়া আফ্রিকা থেকেও চূড়ান্ত হয়েছে কারা খেলবে মূল পর্বে। নিশ্চিত হয়েছে এই 2 কনফেডারেশন থেকে কোন দলগুলো খেলবে প্লে অফে। ইতিহাসে প্রথম 48 দলের বিশ্বকাপ, প্রথমবারের মতো আয়োজক 3 দেশ। অনেক নতুনের ফিফা ওয়ার্ল্ড কাপে দেখা যাবে বেশ কিছু নতুন নামও। অক্টোবর উইন্ডোতে 10 দল আগামী বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। 48 দলের মাঝে চূড়ান্ত হয়েছে 28 দল। বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে কেপ ভার্দের মতো অচেনা দলকেও। বাছাই পর্ব থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেয় এশিয়ার দেশ জাপান। এএফসির কোয়ালিফায়ার থেকে 8 দল সরাসরি খেলবে মূল পর্বে। চূড়ান্ত হয়েছে সেই 8 দলই। জাপান, ইরান, উজবেকিস্তান, সাউথ কোরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছিল অংশগ্রহণ। কাতার ও সৌদি আরব এবার তাদের সঙ্গী হয়েছে। গেল বিশ্বকাপে আয়োজক হিসেবে খেলেছিল কাতার, বাছাই পর্ব উতরে এবারই প্রথম তারা খেলবে মূল পর্বে। এছাড়া প্লে অফ থেকে জায়গা করে নেওয়ার সুযোগ আছে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের। ইউএফএ নেশনস লিগের জন্য ইউরোপের বাছাই পর্ব শুরু হয়েছে সবার শেষে। তবে সেখানে অন্যদের চেয়ে এগিয়ে ইংল্যান্ড। হ্যারিকেইনরা ইউএফএ অঞ্চল থেকে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপ। বাছাই পর্বের বাকি ম্যাচগুলো নির্ভর হয়ে খেলতে পারবে 3 লায়ন্স। তবে সবচেয়ে বড় চমক দেখা গেছে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে। গেল মাসে মরক্কো, তিউনিসিয়া নিশ্চিত করে বিশ্বকাপ। এ মাসে আফ্রিকা থেকে আরও 7 দল নাম লিখিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থে।
কেপ ভার্দের এই অর্জন বিশ্ব গণমাধ্যমেই শিরোনামে এসেছে। 5,25,000 জনসংখ্যার দেশটিতে উৎসব যেন থামছেই না। এক যুগ পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে আলজেরিয়া ও আইভরি কোস্ট। ইজিপ্ট, ঘানা ও সেনেগাল প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছে মূল পর্বে। তবে অনেকের কাছেই চমক সাউথ আফ্রিকা। 2010 আসরে স্বাগতিক হিসেবে প্রথমবারের মতো তারা খেলেছিল ওয়ার্ল্ড কাপে। দীর্ঘ বিরতির পর বাফানারা কোয়ালিফাই করেছে বিশ্বকাপে। পরবর্তী উইন্ডোতে আগামী মাসে মাঠে নামবে দলগুলো। এখনো 20 দলের সুযোগ আছে বিশ্বকাপে জায়গা করে নেয়ার, যার 15টি আসবে ইউরোপ থেকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফুলতলী গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কবির আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মাঠে হাজির হয় হাজারো দর্শক। 16 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিটিএল স্পোর্টস ক্লাব। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবল গ্রাম বাংলা কতটা এখনো জনপ্রিয়। আশ্বিনের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার তেতুইয়া ফুলতলী খেলার মাঠে অনুষ্ঠিত হয় কবির আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় মনিয়ন্দ ইয়াসিন ইশাক সরকার ফুটবল একাদশ ও সিটিএল স্পোর্টস ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। এ সময় তার দাবি জানান গ্রাম বাংলায় এমন খেলা আরো বেশি আয়োজনের। এই মাঠ জন্ম হওয়ার পর থেকে আমরা খেলা দেখছি, এত মানুষ আমার মনে হয় আমার জীবনে দেখি নাই। বারবার যদি খেলা হয় ছেলেরা মাদক থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে। এত দর্শকের মধ্যে তারপরে এত ভিড়ের মধ্যে আমরা খেলা দেখতেছি, খুব গরমের মধ্যে আমরা খুব এক্সাইটেড। আমাদের খেলাধুলাই পারে মাদককে ফিরিয়ে আবার সেই সুস্থ সেই 1990-এর যুগে খেলা ফুটবলকে ভালোবাসে মানুষ। আপনি দেখলেই বুঝতে পারবেন আজকের মানুষ যে মানুষ কতটুকু ফুটবলকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে। মাঠের ওয়েদারটা খুব সুন্দর, চমৎকার। এবং খেলা এই মাঠের কোনদিন হয় নাই এবং সরকারি মাঠে যে খেলা হচ্ছে আমাদের যে 40 বছর পার হয়ে গেছে, আমি এমন খেলা কোনোদিন পরিদর্শন করতে দেখি না। সীমান্তবর্তী অঞ্চলে মাদক থেকে দূরে থাকার জন্য ফুটবল খেলার বিকল্প নেই বলে জানান অংশগ্রহণকারীরা। ফাইনালিস্ট হিসাবে সার্থক যে হাজার হাজার দর্শক আসছে, খেলাটা এনজয় করতেছে, এটা আলহামদুলিল্লাহ। যুবকদেরকে এই ক্রিয়াতে মানে আগ্রহ করার জন্য আমরা এই কাজ করছি, আমাদের কাজ অব্যাহত থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে আরো বেশি ফুটবল খেলার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ফাইনাল খেলার প্রধান অতিথি। আমাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য এবং তাদেরকে হেলদিভাবে গড়ে তোলার জন্য আমরা খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছি। আগামী দিনে আমরা আমাদের কসবা, আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা উপজেলা এবং আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত 90 মিনিটে খেলা শেষ হয় এক সমতায়। ট্রাইবেকারে মনিয়ন্দ ইয়াসিন ইশাক সরকার ফুটবল একাদশকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটিএল স্পোর্টস ক্লাব। সরকারের পাশাপাশি প্রয়োজনীয় বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামগঞ্জে এভাবেই টিকে থাকবে ফুটবল, এমনটি মনে করছেন আয়োজক সহ দর্শকেরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। খেলায় কালাই পৌরসভা একাদশ পুনট ইউনিয়নে পরিষদ একাদশকে 1-0 গোলে হারিয়েছে। তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবন চর্চার উদ্দেশ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। বুধবার বিকেলে কালাই মঈনুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা একাদশ বনাম পুনট ইউনিয়ন পরিষদ একাদশ। মাঠের চারপাশে থাকা বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে দুদলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায়। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের 12 মিনিটে কালাই পৌরসভা একাদশের হয়ে জয়সূচক গোলটি করেন তানভীর। দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পেরে দারুণ খুশি দর্শক ও খেলোয়াড়রা। আমরা চাই যে পুরা যে টুর্নামেন্টটা ভালোভাবে খেলে সম্পূর্ণ করতে। টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই অনুমোদনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতি বছর যেন এই খেলাটা হয়ে থাকে, এতে আমাদের যুবসভা মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলায় এগিয়ে আসবে বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ কালাই উপজেলা প্রশাসন বলছে তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবন চর্চার উদ্দেশ্যেই এমন টুর্নামেন্ট। আমাদের তরুণ সমাজকে মাদক অথবা বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যকলাপ আছে সেখান থেকে ফিরিয়ে এনে সুস্থ স্বাভাবিক একটি জীবন চর্চায় উদ্বুদ্ধ করা। আর সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কালাই উপজেলায় আমরা ইউনো ফুটবল কাপ টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। এবার এখানে 5টি ইউনিয়ন
এবং পৌরসভার একটি দল, মোট 6টি দল অংশগ্রহণ করছে। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের তরুণ যুবকরা এই যে ফুটবল খেলাটি আছে তার মাধ্যমে তাদের যে ক্রীড়া চর্চা সেটিতে তারা অনেক বেশি সময় দিবে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। কালাই পৌরসভা একাদশ, জিন্দারপুর ইউনিয়ন পরিষদ, পুনট, উদয়পুর, মাত্রাই ও আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ একাদশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার। ইব্রাহিম হোসেন রনি ভিপি, সাইদ বিন হাবিব জিএস নির্বাচিত সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ, ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মত ভিন্নতা, সই করবে না বাম জোট। বিবেচনায় এনসিপি, অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের প্রত্যয় সরকারের। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ করা হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল 10টায় পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ শেহজিন আপনাকে। সকালের সময়টি আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।